আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনু হক শিকদারের জামিন। শঙ্কা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে করোনার টিকা নেয়ার আগ্রহ, দেশে আরও ৫ জনের মৃত্যু। জিয়ার খেতাব বাতিলের উদ্যোগ বিএনপিকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলছেন বিশ্লেষকরা। এবং হাইকোর্টের আদেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন তথ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। হত্যা চেষ্টা মামলায় শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনু হক শিকদারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। এক্সিম ব্যাংকের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গত বছর থেকে পলাতক ছিলেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনু হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদার। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসার পর রনু হক শিকদারকে তাদের হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। বিকেলে ঢাকার সিএমএম কোর্টে তাকে হাজির করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে ৫,০০০ টাকার বন্ডে আগামী ১০ মার্চ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বাবা শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের মৃত্যুতে মানবিক কারণে রনকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গুণাগুণ বিবেচনায় এবং মানবিক কারণে আজকে ওনাকে জামিন দিয়েছেন। মামলা যেহেতু এখানে তদন্ত চলমান আছে, এই আসামিকে জামিন দিলেও এই মামলার তদন্ত ব্যাঘাত করবে না এবং আমরা আশা করি তদন্তের মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে। শুরুর ভীতি আর শঙ্কা কাটিয়ে করোনার টিকা নিতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে সবার জন্য টিকা পাওয়া আরও সহজ করতে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। মনির হোসেন তপুর রিপোর্ট। বুধবার টিকা নিয়েছেন ১,১১,৬৯১ জন, আর বৃহস্পতিবার নিয়েছেন ২,০৪,৫৪০ জন। একদিনের ব্যবধানে টিকা নেয়ার হার বেড়েছে প্রায় দ্বিগুণ। কার্যক্রম চালুর পর সারা দেশে গেল ৫ দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রায় ৫.৫ লাখ মানুষ। এরই মধ্যে রাজধানীর কয়েকটি হাসপাতালের টিকা দেওয়ার কোটার বিপরীতে নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে। আমি তো এমনি এজমার রোগী আছি, আমার তো এসেনশিয়াল দরকার ভ্যাকসিন। তো নিব আমরা। কিছুদিন আগে কোভিড-19-এ একটু এফেক্টেড হয়েছিলাম, যে কারণে হয়তো আমার পক্ষে ৩ মাসের আগে টিকা নেওয়া সম্ভব হবে না। তবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসাহ বোধ করছি এই টিকা নেওয়ার ব্যাপারে। আমার আইডিয়া নাই ভ্যাকসিন সম্বন্ধে, এটা আমি নিতে ইচ্ছুক না। শুরুতে তেমন সাড়া না পাওয়া গেলেও গত কদিনে টিকা নিতে নিবন্ধনকারীদের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা টেস্ট কেসও হতে পারে। নর্মাল যেটা হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কাছে একটা টেস্ট কেস হিসেবেও বিভিন্ন ভ্যাকসিন করা হয়। আমি যাদের চিনি বা যারা অলরেডি আমাদের শিক্ষকরা অনেকে নেওয়া শুরু করেছেন এবং তারা বলছেন যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। টিকার জন্য স্পট রেজিস্ট্রেশন বন্ধ, আবেদন করতে হবে অনলাইনে। এতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে আগ্রহীদের। আমরা তো ভাগে পাই না, টিকা যে কেমনি নেবো এটা তো আমরা কইতে পারি না। নিজে থেকে করে আসতে হবে, এটা অনলাইনে কিভাবে করে মোবাইলে এটা তো আমরা জানি না। ভ্যাকসিন নিবার ইচ্ছা আছে কিন্তু ভ্যাকসিন নিবার পদ্ধতি জানি না। সরকার এই ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ নিয়ে যাতে সবাই এই সুযোগটা নিতে পারে সেদিকে দৃষ্টি রাখবে। সাধারণ মানুষদের অনেকের মতে শুরুতে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে ভীতি ছিল তা অনেকটাই কেটে গেছে। বাংলাদেশে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এরই মধ্যে সারা দেশে একযোগে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। মানুষের আগ্রহ বাড়ছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তের কারণে। তবে অক্ষর জ্ঞান না জানা মানুষ যেন এই টিকা নিতে পারেন, সেজন্য নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার দাবি সাধারণ মানুষের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। গত 10 মাসে করোনায় আক্রান্ত হয়ে একদিনের সর্বনিম্ন মৃত্যু এটি। এর আগে গত বছরের 13 এপ্রিল 5 জনের মৃত্যু হয়েছিল। সবশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন মহিলা। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,253 জনে। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 404 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,39,975 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের উদ্যোগ রাজনৈতিকভাবে বিপর্যস্ত দলটিকে নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলে মনে করেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। তার মতে মুক্তিযুদ্ধের পর জেনারেল আতাউল গনি ওসমানীর সুপারিশে সামরিক ব্যক্তিদের খেতাব দেওয়ার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। তবে জিয়ার সহযোগীরা বলছেন একজন সেক্টর কমান্ডারের খেতাব বাতিলের উদ্যোগ সব মুক্তিযোদ্ধাকে অসম্মানের শামিল। আরও জানাচ্ছেন মইনুল হাসান। মুক্তিযোদ্ধা জিয়া তখন বের হয়ে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেট ফোর্সের প্রধান জিয়াউর রহমানকে স্বাধীনতার পর বীর উত্তম খেতাবে ভূষিত করে বঙ্গবন্ধু সরকার। এর প্রায় 50 বছর পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে জিয়াউর রহমানের সেই খেতাব বাতিলের উদ্যোগ নিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এ নিয়ে এটিএন বাংলা ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ে এই বিতর্ক উস্কে দেয়া সরকারের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। 72-এ যাদেরকে এই ধরনের খেতাব দেওয়া হয়েছে জেনারেল ওসমানীর সুপারিশের ভিত্তিতে, বেশিরভাগই পেয়েছে সামরিক ব্যক্তি, তো 2-1 জন আছেন বেসামরিক কাজে। ওই খেতাবগুলোর ভিত্তি নিয়ে আমার প্রশ্ন আছে। বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের প্রসঙ্গ জাগিয়ে না তোলাটাই ভালো, কারণ আমার নীতিটাই হচ্ছে লেট দ্য স্লিপিং ডগস লাই। আর বিএনপি দল হিসেবে এতই দুর্বল নেতৃত্ব এবং সংগঠনের দিক থেকে এর উঠে দাঁড়ানোর শক্তি নেই আর কি, কিন্তু একে উঠে দাঁড়ানোর সহায়তা করবে এই সিদ্ধান্ত। অন্যদিকে খেতাব বাতিলের চেষ্টায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিএনপি সহ জিয়াউর রহমানের অনুসারীরা। রণাঙ্গনে বীরুত্তম জিয়াউর রহমানের সহযোদ্ধারা বলছেন সাধারণ মুক্তিযোদ্ধারা এটি মেনে নেবে না। বীরুত্তম, বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীকী মামা বাড়ির আপনার নাকি না ছেলের হাতের মুয়া? যখন চাইবেন মামার বাড়ি আমটা পেরে নেবেন। এটা তো ভাই আমরা অর্জন করেছি। জিয়াউর রহমান সাহেব ঘোষণা করেন নাই, হি ডিক্লেয়ার্ড ওয়ার এগেইনস্ট পাকিস্তান আর্মি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা করে বর্তমান সরকার এটিকে একটি অপরাধ হিসাবে বিবেচনা করে। এজন্যই তার প্রতিক্রোধ যে ঘোষণাটি কোনো রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা দিতে পারেননি, সেটি দিয়েই তিনি বর্তমান শাসক গোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। তারা এও জানান বিষয়টি যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত, তাই বিএনপি একে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। ভবিষ্যতের কাছে জিয়াউর রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। হাইকোর্টের আদেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রচার করার পরও সরকার আল জাজিরার সম্প্রচার বন্ধ করেনি। এ সময় করোনার টিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারও চায় দেশের সকল মানুষের সাথে বিরোধী দলের সবাই সুস্থ থাকুক। করোনার টিকা নিয়ে বিএনপি অপপ্রচার চালালেও দলটির নেতাকর্মীরা এই টিকা গ্রহণ করায় তাদের সাধুবাদ জানান তথ্যমন্ত্রী। আমরা চাইলে আল জাজিরার যে সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে, বন্ধ রয়েছে। তবে আমরা যেহেতু বন্ধ করিনি, এই জন্য আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি। তবে হাইকোর্ট যদি কোনো আদেশ দেয় এটিকে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে তো হাইকোর্টের আদেশ আমাদেরকে মানতে হবে। আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে দেশে বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এবারও আল জাজিরার রিপোর্ট মিথ্যা বলে প্রমাণিত হবে। রাজধানীর সরকারি বাসভবনের ব্রিফিংয়ে নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার গাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন,
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার ও ফেনীর পুলিশ সুপারের সাথে তার কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অপপ্রচার রটানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের পেছনে দেশে বিদেশে কারা কারা জড়িত সেটাও খুঁজে বের করা হচ্ছে। নোয়াখালীর বসুরহাট পৌর মেয়রের গাড়িতে 11 ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঞা ও চট্টগ্রাম সিটিতে যে হামলার ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করে যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষ জনশক্তি নেয়ার পাশাপাশি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় মালদ্বীপ। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান জানিয়েছেন, প্রায় 50 লাখ অনিয়মিত বাংলাদেশিকে পর্যায়ক্রমে নিয়মিত করছে মালদ্বীপ সরকার। এছাড়া প্রবাসীদের বিনামূল্যে করোনার টিকা দিতে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী চেয়েছে দেশটি। একরামুল হক সায়েমের রিপোর্ট। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। প্রায় 1200 দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির অর্থনীতির মূল উৎস পর্যটন খাত। প্রায় 4 লাখ জনসংখ্যার দেশটিতে পর্যটন সহ বিভিন্ন খাতে কাজ করছেন 1 লাখের বেশি বাংলাদেশি। এদের মধ্যে অবৈধভাবে রয়েছেন অর্ধেকের বেশি। করোনা পরিস্থিতিতে দেশটির পর্যটন খাতে সংকট দেখা দিলে অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে নিতে চাপ দেয় মালদ্বীপ সরকার। জীবিকা সংকটে দেশে ফেরেন 15,000 প্রবাসী। তবে করোনা পরিস্থিতির উন্নতিতে পর্যটন খাতে গতি ফেরায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার চাপ কমে। চাহিদা বাড়ছে দক্ষ জনশক্তির। বর্তমানে শুধুমাত্র মালদ্বীপ সরকার যারা স্কিল্ড ক্যাটাগরি এবং সেমি স্কিল্ড ক্যাটাগরি, দক্ষ এবং আধা দক্ষ, এই ক্যাটাগরিতে লোক নিচ্ছেন, তারা আশ্বাস দিয়েছে তারা এই রেগুলেশন প্রসেসটা চালু রাখবে। এখনও প্রসেসটা চালু আছে, তবে সেটাকে আরও জোরদার করা প্রয়োজন। অবৈধ উপায়ে অথবা কোনো এজেন্টের মাধ্যমে কেউ যাতে কোনো প্রতারণার শিকার না হয়, এই জিনিসটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। বাংলাদেশ মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক অনেক পুরনো হলেও প্রায় 8 বছর পর সোমবার ঢাকা সফরে আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জনশক্তি রপ্তানি নিয়ে নতুন করে সমঝোতা হয়। এছাড়া প্রায় 100% আমদানি নির্ভর দেশটিতে খাবার ও ওষুধ সামগ্রী সহ পর্যটন খাতের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশি প্রবাসীদেরকে ভ্যাকসিন প্রদানের জন্য বিনামূল্যে তারা বাংলাদেশি নার্সদের একটা সহায়তা চেয়েছেন আমাদের কাছে অফিসিয়াল। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের হার খুব বেশি আশাব্যঞ্জক নয়। ব্যবসা বাণিজ্য কীভাবে পারস্পরিক স্বার্থকে বজায় রেখে বৃদ্ধি করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। মালদ্বীপের পর্যটন শিল্পের সাথে যোগাযোগের মাধ্যমে এবং তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমাদের পর্যটন শিল্পকে কীভাবে আমরা আরও উন্নত করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত জানান, যোগাযোগ স্থাপনে নানা উদ্যোগের পাশাপাশি মালদ্বীপের সাথে সরাসরি জাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছে ঢাকা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে, বাড়ছে ডালের দামও। আর কোনো কিছুতেই নিয়ন্ত্রণে না আসায় চালের দাম নিয়ে হতাশা বাড়ছে ক্রেতাদের। শীতের সবজি বাদে নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় সাধারণ মানুষ। ফজলে রাব্বি রিপোর্ট। ভর্তা, রান্না অথবা গায়ে মাখা সরিষার তেল কিংবা ভোজ্য সয়াবিন, সব ধরনের তেলের দাম লিটার প্রতি 30 থেকে 40 টাকা বেশি। এই বাড়তি দাম গত 1 মাসের। সরিষার তেলের দাম মৌসুমের শুরুতে একবার বাড়লেও সয়াবিন ও ডালডার দাম উঠছে প্রতি সপ্তাহে। সয়াবিন তেল, সুপার ফার্ম এগুলা পার কেজিতে 30 টাকা করে বাড়ছে। কেজিতে পড়ায় 3 টাকা 4 টাকা করে ডালের কেজি বেশি। গত 15 দিন যাবত চিনি কেজিতে 4 থেকে 5 টাকা করে বাড়াইছে। ওনারা তো বিক্রি করতেছে যেভাবে কিনে আনে ওইভাবে বিক্রি করে, যার জন্য ওনাদের পড়তে বেশি পড়ে যায়, আর সেটা সাফার করি আমরা। বিদেশ থেকে আমদানির পরও বাজার নিয়ন্ত্রণে না আসায় অসহায় মধ্যবিত্ত ক্রেতারা মুখ কালো করে কিনছেন চাল। কেন দাম কমছে না তার কোনো উত্তরও পাচ্ছেন না এই ক্রেতারা। যেভাবে চাউলের সিজন, এই হিসাবে চাউলের দাম অনেক বেশি। ইন্ডিয়ার মাল ঢোকার পরে 8 আনা কমছে। ইন্ডিয়ার মাল যখন পুরোপুরি ঢুকছে তারপর আবার কেজিতে প্রায় 3 টাকা করে বেড়ে গেছে। এখন মিনিটে আমরা বিক্রি করতেছি 60 টাকা 61 টাকা। এখন চাল আমদানি করছে মেইলাররা, তো দাম তো বাড়ে কমে মেইল থেকে। সমস্যাটা এখানে, কিন্তু এখন দেখা গেছে যে ইন্ডিয়ান চাল যেগুলো ঢুকছে ওটার মান কত উন্নত মানের না। প্রকৃতিতে বইতে শুরু করেছে ফাগুনের হাওয়া। বসন্ত আসি। মাঘের শেষের বাজারের টাটকা সবজি এখনো টানছে ক্রেতাদের, তবে দাম কারো কাছে কম, কারো কাছে বেশি। আজকের বাজারে ছিম 30 টাকা, বেগুন 30 টাকা,
চিচিঙ্গা 40, মটরশুঁটি 50, করলা 50, শসা 40, গাজর 30, মোটামুটি 30-40, টমেটো 20 টাকা কেজি। এখন তো ভরা মরশুম, এখন তো একটু কম হওয়া উচিত, কিন্তু ওই ধর কম নয়, এরকম কম না, মোটামুটি আমাদের এলাকার থেকে একটু কম এখানে কারণ বাজারে। সব মিলিয়ে নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন বাজার নিয়ে হতাশা কোনোভাবেই কমছে না রাজধানীবাসীর। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রতিদিনের পয়ঃবর্জ্য কোথায় যায় এর উত্তর জানা নেই অনেকের। বেশিরভাগ ক্ষেত্রে তা পরিশোধিত না হয়ে সরাসরি পরিবেশকে দূষিত করছে। এই বাস্তবতায় নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার মানব বর্জ্য থেকে সার উৎপাদনে কম্পোস্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আশা করছে এ থেকে বছরে 1.25 লাখ টন সার উৎপাদন সম্ভব। সৈয়দপুর থেকে ফিরে রিপোর্ট করছেন শারফুল আলম, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি স্বজন। চাষাবাদ বা ফসল উৎপাদনে প্রয়োজন হয় সার। প্রচলিত সারের পাশাপাশি নিজ বাড়ির প্রতিদিনের মলমূত্র থেকেও আসতে পারে এক ধরনের সার, যা ব্যবহার হচ্ছে কৃষি জমিতে। বেসরকারি উদ্যোগে টাঙ্গাইলের শফিপুরে এমন একটি কম্পোস্ট প্ল্যান্ট ব্যবহারে সফলতাও এসেছে। এ ধারণাকে কাজে লাগিয়ে সৈয়দপুর পৌরসভায় কম্পোস্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। বিশেষ পরিবহন ব্যবস্থায় সেপটিক ট্যাঙ্ক থেকে মানববর্জ্য সংগ্রহের পর সেখানে উৎপাদিত হবে সার। প্রসেস করার জন্য যে যন্ত্রপাতি আসার কথা কিছুটা চলে এসেছে, আর কিছুটা আসবে। কনস্ট্রাকশন চলমান, আমরা গেলে দেখতে পাবো এবং এটাকে অতি তাড়াতাড়ি শেষ করবো বলে আমরা মনে করছি। কম্পোস্ট প্ল্যান্টে বিভিন্ন ধাপে মানুষের মলমূত্র ও অন্যান্য বর্জ্য প্রক্রিয়াজাত করার পর কয়েক সপ্তাহ পরে তা সারে রূপান্তরিত হচ্ছে, যা ব্যবহার হবে ফসলি জমিতে। পরিবেশ রক্ষায় এ ধরনের প্রকল্প জাতীয় আয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ইকোনমিক ভ্যালু যখন আমরা কোনো জিনিস বলি তখন কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আসে, শুধু ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরে না, এটা পরিবেশকে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেই জিনিসটাও কিন্তু এর সাথে সাথে আসে। সামগ্রিক ভ্যালু চেইনটাকে চালাতে গেলে যদি ভর্তুকির প্রয়োজন হয়েও থাকে, সেক্ষেত্রে আসলে ন্যাশনাল গভর্নমেন্টের একটা চিন্তা থাকতে হবে যে কিভাবে এই অপারেশন মেইনটেনেন্স কস্টটাকে সাবসিডাইজ করতে পারেন। নিশ্চিতভাবে তাদেরকে তারা উৎসাহ দিব, ওদেরকে ট্যাক্স ব্রেক দাও, ট্যাক্স নেব না আমরা, ওরা করুক, দেখি কী করতে পারে, কোনো ইয়ে নেব না। ওরা যন্ত্রপাতি আনবে পরীক্ষামূলক কাজ, ওইখানে আমরা শুল্কবিহীন আনতে দেব। আধুনিক উপায়ে মানববর্জ্য ব্যবস্থাপনায় এখনো পিছিয়ে দেশের অনেক নগরী। কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এই সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন অনেকেই। বাসাবাড়ি থেকে মানববর্জ্য সংগ্রহ করার 11 সপ্তাহের মধ্যেই এখানে তা সারে রূপান্তরিত হয়। এসব সার যদি কৃষিকাজে ব্যবহার করা যায় তাহলে একদিকে যেমন উৎপাদন খরচ কমে আসবে, তেমনি তা কৃষিতে ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, সৈয়দপুর, নীলফামারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে জড়িয়ে আল জাজিরার ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুরে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বিকেলে মোহাম্মদপুরের নানক চত্বরে নবোদয় সংঘ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেলটিকে বয়কটের আহ্বান জানান বিভিন্ন সংগঠনের নেতারা। আল জাজিরার সংবাদটি অসৎ উদ্দেশ্যে প্রচারিত বলেও দাবি করেন তারা। জাতীয় শ্রমিক লীগ, সচেতন নাগরিক সমাজ, সোনালী সংঘ ও মোহাম্মদপুর ক্লাব সহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। আল জাজিরার প্রতিবেদনকে ধামাচাপা দিতে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়ার বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। গয়েশ্বর চন্দ্র রায়ের ভাষায়, জিয়ার বীরউত্তম খেতাব বাতিল করলে তা হবে মুক্তিযুদ্ধের অবমাননার শামিল। অসাম্প্রদায়িক দেশ করতে সংস্কৃতি চর্চায় সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রাজধানীর পূর্বাচলে লেডিস ক্লাবের উদ্যোগে 3 দিনের পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আর জনগণের মধ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ফুল চাষি ও উদ্যোক্তাদের ঋণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে তিনি একথা জানান। বাংলাদেশে টিউলিপ বাগান প্রসঙ্গে তিনি বলেন, এই ফুলের চাষ ও রপ্তানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়া 4% হারে সুদে কৃষি ঋণের পাশাপাশি এর সাথে জড়িত সবাইকে সরকারিভাবে অন্যান্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রক্রিয়াজাতকরণ এবং এই প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারেও আমরা যাতে রপ্তানি করতে পারি এবং কৃষি পণ্যের দাম যেন পায়। ঋণ ছাড়াও নানান রকম উদ্যোক্তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা কৃষি বাণিজ্যের সাথে যারা জড়িত, কৃষি রপ্তানির সাথে যারা জড়িত, যারা প্রক্রিয়াজাত করে এটা বাজারজাতের চেষ্টা করা হচ্ছে, সর্বাত্মক সুযোগ সুবিধা তাদেরকে দিব। এবারে আন্তর্জাতিক সংবাদ। সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন মিয়ানমারে প্রায় 300 এমপি। জেনেভায় ইউএনএইচসিআরকে চিঠি দিয়ে এই দাবি জানান তারা। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালানোর কথাও তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। এরই মধ্যে ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। এর আগে নিরাপত্তা কর্মীরা বিক্ষোভ দমাতে যে গুলি ব্যবহার করেছেন তার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দূত থমাস অ্যান্ড্রিউস। এর প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে মিয়ানমারে অস্ত্র রপ্তানি ও সেনা কর্মকর্তাদের বৈদেশিক সফরের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান তিনি। গত সপ্তাহে অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভের সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে গুরুতর আহত হন এক তরুণী। বর্তমানে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরবর্তীতে মায়া নামের ওই তরুণীর গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ভাইরাল হয়। এবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। দ্বিতীয় দিনে মিরপুর টেস্টে নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 304 রানে পিছিয়ে স্বাগতিকরা। দিন শেষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 105 রান। এর আগে 5 উইকেটে 223 রান নিয়ে খেলতে নেমে 409 রানে থামে ক্যারিবীয়রা। মমিনুর রিপনের রিপোর্ট। ফলোঅনের সংখ্যা নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। ফলোঅনের লজ্জা এড়াতে টাইগারদের প্রয়োজন আরও 105 রান। তাই অপরাজিত দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের দিকেই তাকিয়ে স্বাগতিকরা। যে উইকেটে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ, সেখানে শুধুই হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাজে শট খেলে 11 রানের মধ্যেই বিদায় নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। বিপর্যয়টা সামলাতে পারেননি অধিনায়ক মমিনুল হকও। উইকেটে পড়ে থাকার চেয়ে ওয়ানডে মেজাজে রান তোলায় মনোযোগী হওয়া তামিম ইকবাল সাজঘরে ফেরেন 52 বলে 44 রান করে। 71 রানে 4 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে তখন বাংলাদেশ। দিনের বাকি সময়টাতে আর বিপদ বাড়তে দেননি মুশফিকুর রহিম ও মিথুন। কিন্তু দিন শেষে তাদের কি স্বস্তি আছে? কারণ তৃতীয় দিনের শুরুতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য। প্রথম লক্ষ্য অবশ্যই ফলোঅন এড়ানো। এর আগে দিনের শুরুতে 5 উইকেটে 223 রান নিয়ে খেলতে নেমে 43 রান যোগ করতেই এনক্রুমা বোনারকে ব্যক্তিগত 90 রানে ফেরান মেহেদী মিরাজ। কিন্তু স্বস্তি মেলেনি। উল্টো সপ্তম উইকেটে জোসুয়া ডি সিলভা ও আলজেরি জোসেফের 118 রানের জুটিতে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জোসুয়াকে 92 আর জোসেফকে 82 রানে থামাতে না পারলে সময়টা আরও কঠিন হতে পারত স্বাগতিকদের জন্য। তাইজুল ও আবু জায়েদ রাহি 4টি করে উইকেট নিলে 409 রানের বেশি তুলতে পারেনি ক্যারিবীয়রা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। মেক্সিকোর দল টাইগ্রিসকে 1-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে 18 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় হ্যান্স ফ্লিকের দল, কিন্তু জোশুয়া কিমিচের গোল বাতিল হয় অফসাইডের কারণে। এরপর লেরয় সানে এবং করেন্তিন টলিসোর শর্ট পোস্টে লেগে ফিরে আসায় আবারও গোল বঞ্চিত হয় জার্মান ক্লাবটি। 68 মিনিটে বেঞ্জামিন পাভার্ড দলের হয়ে একমাত্র গোলটি করেন। এই জয়ে ইতিহাসে নাম লেখালো বায়ার্ন। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে এক বছরে ঘরোয়া ও বাইরের মিলে 6 শিরোপার সবকটিতে জিতল তারা। 2009 সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান দলটি। 6টি গ্রুপে শতাধিক খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে মুজিববর্ষ গ্রেস্টোন মাতৃভাষা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। আর্মি অফিসার্স মেস, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স এবং BAF শাহিন কলেজে অনুষ্ঠিত হবে 7 দিনের এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের শুরুর আগে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। গ্রেস্টোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মাইনুদ্দিন আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গাজীপুরের সালনায় শুরু হয়েছে শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় হাবিবুল্লাহ ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, শামসুন নাহার ভুইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে 8টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় টাই ব্রেকারে উত্তরা ফ্রেন্ডস ক্লাব 4-3 গোলে গাজীপুর উদয়ন সংঘকে পরাজিত করে। মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন। জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ম্যারাথনের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ। শহরের ATM মাঠ থেকে শুরু হয়ে 5 কিলোমিটারের দীর্ঘ ম্যারাথনটি নওগাঁ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি বকু, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের মেজর রুহুল আমিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে BRB কেবল শিরোনামগুলো আরও একবার। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনু হক শিকদারের জামিন। শঙ্কা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে করোনার টিকা নেয়ার আগ্রহ, দেশে আরও 5 জনের মৃত্যু। জিআর খেতাব বাতিলের উদ্যোগ বিএনপিকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলছেন বিশ্লেষকরা। এবং হাইকোর্টের আদেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন তথ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।